ক্লাস 12-এর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো নিয়ন্ত্রণ যন্ত্র বা শাসন যন্ত্র। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্য করতে এসে ক্রমে এখানকার রাজনৈতিক কর্তৃত্ব দখল করে নেয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকরা ভারতের আইনের শাসন এর ধারণার প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে এবং ভারতবর্ষে যে কোম্পানি শাসন, সেই কোম্পানি শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি আইন প্রণয়ন করা হয়েছিল। প্রথম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এর আমলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন পাশ করে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন 1773 নামেও পরিচিত। কোম্পানির পরিচালক সভা। বিলাতে কোম্পানির পরিচালক সভা ও মালিক সভার গঠনতন্ত্রে কিছু পরিবর্তন ঘটানো হয়। বলা হয়, পূর্বেকার 500 পাউন্ড শেয়ারের পরিবর্তে বর্তমানে 1000 পাউন্ড শেয়ারের মালিকরা বণিক সভায় ভোটদান অধিকার পাবে। পরিচালক সভার সদস্য সংখ্যা হবে 24, যারা 4 বছরের জন্য নির্বাচিত হবেন। এই সদস্যদের 1/4 অর্থাৎ 6 জন প্রতি বছর পর্যায়ক্রমে পদত্যাগ করবেন, আবার 6 জন নতুন 4 বছরের জন্য নির্বাচিত হবেন। 2 নম্বর হচ্ছে কোম্পানির শাসন ব্যবস্থা। রেগুলেটিং অ্যাক্ট এর ভারত শাসন এর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়, যেমন বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন্দ্রীয় সরকার গঠিত হয়। বাংলা প্রেসিডেন্সির গভর্নরই কেন্দ্রীয় সরকারের প্রধান হন। তার পদের নাম হয় গভর্নর জেনারেল। গভর্নর জেনারেলের কাজে সহায়তা করার জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়। এই সদস্যদের মেয়াদকাল ছিল 5 বছর। 1774 খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি ও 3 জন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। মূল্যায়ন। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি গুরুত্ব উভয়ই ছিল। কিছু ত্রুটি, যেমন গভর্নর জেনারেল ও তাঁর কাউন্সিলের সদস্যদের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট না হয় উভয় পক্ষের বিরোধিতার ফলে প্রশাসন অচল হয়ে পড়ে। সুপ্রিম কোর্টের ক্ষমতা সুনির্দিষ্ট না হওয়ায় দেশীয় বিচারালয়গুলির ওপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ শুরু করে। গুরুত্ব। এই আইন হল ভারতের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর উপর ভিত্তি করেই পরবর্তীকালে ইঙ্গো ভারতীয় প্রশাসন গড়ে ওঠে। এটি হলো ভারতের প্রথম লিখিত আইন, যা পূর্বেকার অলিখিত ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়। ব্রিটিশ সরকার সর্বপ্রথম এই আইনের দ্বারাই কোম্পানির ওপর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেয়। এরপর আমরা জানব পিটের ভারত শাসন আইন সম্পর্কে। রেগুলেটিং অ্যাক্ট এর কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে।
এবং সেই বিভিন্ন দিকগুলো খুঁজে বের করে নতুন একটা আইন প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এর উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাশ হয়, যা সাধারণভাবে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। আইনের শর্তাবলী। ব্রিটিশ অর্থ সচিব একজন রাষ্ট্র সচিব ও মনোনীত প্রিভি কাউন্সিলের 4 সদস্য নিয়ে বোর্ড অব কন্ট্রোল গঠিত হয়। এর সভাপতি হন ব্রিটিশ মন্ত্রিসভার একজন মন্ত্রী। বোর্ড অব কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির 3 জন ডাইরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি গঠিত হয়। যুদ্ধ, শান্তি, রাজস্ব ও দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়। মূল্যায়ন। কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা বোর্ড অব কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। বোর্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগত, ফলে গভর্নর জেনারেল অধিকাংশ সময় নিজে সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন। অবশ্য এর কিছু সাফল্য ছিল, যেমন রেগুলেটিং আইনের ত্রুটিগুলি পিটের ভারত শাসন আইনে দূর করার চেষ্টা করা হয়। পিটের আইনের দ্বারা গভর্নর জেনারেলের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। এরপর যেটা জানব, চার্টার অ্যাক্ট 1793। মোট 4টি চার্টার অ্যাক্ট তৈরি হয়েছিল, 20 বছর অন্তর অন্তর সেটা পুনর্নবীকরণ করা হতো। তো প্রথম যেটা হয়েছিল 1793, সেটা সম্পর্কে জানব। এর শর্তাবলী। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আরও 20 বছর বাড়ানো হয়। বোর্ড অব কন্ট্রোলের সদস্য সংখ্যা 6 থেকে কমিয়ে 5 জন করা হয়। ভারতীয় রাজস্ব থেকে এই সদস্যদের বেতন ও ভাতা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। এর মূল্যায়ন। এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি হলেও শাসন সংক্রান্ত বিষয়ে খুব বেশি পরিবর্তন ঘটেনি। দ্বিতীয় চার্টার অ্যাক্ট অর্থাৎ 1813 সাল। 1793 খ্রিস্টাব্দে কোম্পানির সনদের মেয়াদ শেষ হলে ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে নতুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয়। এর শর্তাবলীগুলি ছিল যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের প্রথম শর্ত, ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। যে কোনো ইংরেজ বণিক ভারতে ব্যবসা করার অধিকার পায়। কোম্পানির লভ্যাংশ থেকে তার অংশীদারদের 10.5% হারে লভ্যাংশ প্রদানের গ্যারান্টি দেওয়া হয়। কোম্পানির আদায় করা রাজস্ব থেকে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের সাহিত্য বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা বলা হয় প্রভৃতি। এর মূল্যায়ন। এই আইনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দেওয়া হয়, যেমন সকল ব্রিটিশ বণিকদের জন্য ভারতে ব্যবসার দরজা খুলে দেওয়া হয়। ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটিশ সরকারের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়া হয়। 3 নম্বর চার্টার অ্যাক্ট দেখব 1833 সালে। কোম্পানির সনদের মেয়াদ শেষ হওয়ার পর তা নবীকরণের উদ্দেশ্যে 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয়। এর কিছু শর্তাবলী ছিল। ভারতে কোম্পানি আরও 20 বছর শাসন পরিচালনা করবে। কোম্পানির যাবতীয় আর্থিক দায় ও ঋণ ভারতের রাজস্ব থেকে পরিশোধ করতে হবে।
বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ভারত বিষয়ক মন্ত্রী হিসাবে ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পাবে। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল ভারতীয় ও ব্রিটিশ কোম্পানির অধীনে চাকরি পাবেন। এর মূল্যায়ন। এই আইনের দ্বারা ভারতে ব্রিটিশ পুঁজির অবাধ প্রবেশ সুযোগ হয়। গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে ভারতে শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার পথ প্রস্তুত করা হয় প্রভৃতি। শেষ চার্টার অ্যাক্ট অর্থাৎ 1853 সালের চার্টার অ্যাক্ট, এর কিছু শর্ত ছিল। 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে বলা হয় যে ভারতে কোম্পানি শাসন পরিচালনার অধিকার বজায় রাখা হবে, তবে এবার কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানির আমলাদের নিয়োগের সিদ্ধান্ত হয়। আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের অধীনে 12 জন সদস্য বিশিষ্ট আইন পরিষদ গঠিত হয়। বিলাতে কোম্পানির ডিরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 জন করা হয়। এর মূল্যায়ন। সবশেষ এই চার্টার অ্যাক্টের বিশেষ গুরুত্ব ছিল যে এই আইনে ভারতে কোম্পানির শাসন পরিচালনার কোনো সময়সীমা ধার্য না হওয়ায় বোঝা যায় যে কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে শাসন ক্ষমতা অধিগ্রহণের বিষয়টি শুধু সময়ের অপেক্ষা। বড়লাটের আইন পরিষদের শাসন বিভাগ থেকে আইন বিভাগকে পৃথক করে এদেশে সংসদীয় শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটানো হয়। অবশ্য বড়লাটের আইন পরিষদে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়দের ক্ষোভ বৃদ্ধি পায়। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু।